হ্যাঁ, এই রমণীই হলো আন্ডার কভার টিমের লিডার জে রোজা। অহনা দ্রুত গতিতে এগিয়ে যায়, তার পিছু পিছু সবাই আসে। সবাই রোজার কাছে এসে একসাথে বলে, গুড মর্নিং ম্যাম। রোজা চোখের সানগ্লাসটা খুলে মুচকি হেসে বলে, গুড মর্নিং গাইস, কি অবস্থা সবার? রিয়াদ হেসে বলে, খুব ভালো ম্যাডাম, আপনাকে দেখে তো আরো ভালো লাগছে। অহনা রোজার হাত থেকে লাগেজটা নিতে নিতে বলে, আপনার আসতে কোনো সমস্যা হয়নি তো ম্যাম? শুনলাম ফ্লাইট টেক অফ করতে লেট হয়েছিল। নাহিদ এবার মিনমিন করে এগিয়ে এসে ফুলের মালাটা রোজার গলায় পরিয়ে দিল, আর ফুলের তোড়াটাও এগিয়ে দিল। রোজা হাসি মুখে বলল, না, সমস্যা হয়নি। নাহিদ মাথার চুলকে হাসলো। এইবার রোজার চোখ গেল নোরার ওপর। নোরাকে দেখিয়ে রোজা ভ্রু কুঁচকে অহনাকে বলল, তুমি আর বড় হলে না নাহিদ। রিয়াদ বলল। অহনা এবার বলল, রোজা বলল, অহনা বলল, রোজা ভ্রু কুঁচকে বলল, রোজা মাথা নেড়ে বলল, এই মেয়েটা। হ্যাঁ ম্যাডাম, গত সপ্তাহে জয়েন করেছে আমাদের টিমে নতুন মেম্বার, নাম হলো নুরা, বাড়ি সিলেটে। ম্যাম, আপনি যে নতুন একজনকে নিতে বলেছিলেন, এই কারণে নুরাকে নিয়েছি। আমাদের থেকে একটু জুনিয়র, কিন্তু খুব দক্ষ। আমার মনে হয় ওর কাছে আপনি নিরাশ হবেন না। ভালো করেই যাচাই করেছো তো? ইয়া ম্যাম, শিওর। আর ওর মধ্যে অনেক দক্ষতা রয়েছে যা আমাদের মধ্যে খুব একটা নেই। যেমন? হ্যাকিং করতে পারে, অভিনয় করতে পারে, দরজার লক চাবি ছাড়াই খুলতে পারে, বাংলা ইংলিশ ছাড়াও আরও 13টি ভাষায় কথা বলতে পারে, আবার অফিসিয়াল কাজও ভালো করতে পারে। ওর টার্গেট অনেক ভালো, অনেক দূর থেকে বন্দুক টার্গেট করতে পারে। গুড চয়েস, এরকমই একজন দরকার ছিল। এরপর রোজা নোরার দিকে তাকিয়ে বলে, বেস্ট অফ লাক। নোরা ভদ্রতার সহিত উত্তর দেয়, থ্যাংক ইউ ম্যাম। রিয়াদ তাড়াহুড়ো করে বলল, ম্যাডাম, আপনি তো মনে হয় সকালে কিছু খাননি, চলুন তাড়াতাড়ি, আর দেরি করা ঠিক হবে না। সবাই সহমত পোষণ করলো। আহমেদ বারান্দায় বসে গিটার হাতে নিয়ে টুংটাং আওয়াজ করেই যাচ্ছে। আগামীকাল গান রেকর্ডিং এর জন্য তার এখন গান প্র্যাকটিস করা প্রয়োজন, কিন্তু কোনোভাবেই সে মনোযোগ দিতে পারছে না। বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছে কোনো এক অজানা কারণে। কিছুক্ষণ পর দরজায় সৌরভ নক করলো। আহমেদ বলল, এসো। সৌরভ আস্তে করে দরজা ঠেলে হাতে কিছু কাগজপত্র নিয়ে ভিতরে ঢুকলো। আহমেদের কাছে গিয়ে কাগজগুলো এগিয়ে দিয়ে বলল, স্যার, এখানে কালকের জন্য গানের লিরিক্স আছে, আর বাকি দুটো কাগজ প্রডিউসার স্বপন দিয়ে গিয়েছে, যেটাতে তাদের নতুন সিনেমার জন্য গানের লিরিক্স আছে। উনি বলেছেন আপনি চাইলে গানের কথাগুলো আপনার পছন্দ মতো পরিবর্তনও করতে পারেন, আর গানের ক্যাটাগরি হবে রোমান্টিক। আহমেদ গিটারটা সাইডে রেখে কাগজপত্রগুলো হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতে থাকলো। সৌরভ কিছু বলার জন্য উসখুস করতে থাকলো। আহমেদ সেটা খেয়াল করে বলল, কিছু বলবে সৌরভ? সৌরভ ধীরে সুস্থে বলল, একটু আগেই খবর পেলাম ম্যাম ঠিকমতো বাড়িতে পৌঁছে গেছে স্যার। আর রিয়াদ ভাই বলল ম্যাম নাকি অন্য কোনো কারণে দেশে এসেছেন, আগামী 1 বছর কাজ না থাকলে দেশের বাইরে যাওয়ার সম্ভাবনা নেই। আহমেদ মনোযোগ দিয়ে শুনল সৌরভের কথা। তারপর একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তোমার কি মনে হয়েছিল তোমার ম্যাম আমার জন্য দেশে ফিরেছে? সৌরভ সরল মনে উপর নিচ মাথা নাড়ল। সে তো সত্যিই তাই ভেবেছিল। আহমেদ হাতে থাকা কাগজপত্রগুলো গিটারের ওপরে রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার ম্যাম আমার জন্য দেশে ফেরেনি সৌরভ, ও দেশে ফিরেছে অন্য কাজে। এটা আমি আগে থেকেই জানি। তবে এটা সত্যি, তোমার ম্যামকে দেশে আনার জন্য আমি একটা কাজ করেছি। কি করেছেন স্যার?
একটা কথা শোনোনি, কান টানলে মাথা আসে, বিষয়টা তেমনই। তোমার ম্যাম যাকে পুরো পৃথিবীতে তন্ন তন্ন করে খুঁজছিল, যাকে খোঁজার জন্য প্রতি মাসে একটা করে দেশে যেত, সেই মানুষটার দেশে আসার ব্যবস্থা আমি গত সপ্তাহে করে দিয়েছি। হয়তোবা সে চলেও এসেছে, আর এই খবর পেয়েই তোমার ম্যাম দেশে ফিরেছে। সৌরভ কৌতূহলী মন নিয়ে জিজ্ঞেস করলো। সে কে স্যার? আহমেদ একবার সৌরভের দিকে তাকিয়ে আবারও বারান্দা থেকে ব্যস্ত শহরের দিকে তাকিয়ে বলল, যে কে? জাভেদ রায়ান খান। বিছানার ওপর বসে এক হাতে কফির কাপ নিয়ে আর এক হাত দিয়ে ল্যাপটপের কিবোর্ড টাইপ করছে রোজা। গত 1 ঘন্টা ধরে সে জাভেদ রায়ানের সব ডিটেলস চেক করছে, কিন্তু কোনোভাবেই তার কাঙ্ক্ষিত তথ্যটি খুঁজে পাচ্ছে না। একটু পরেই অহনা হাতে কিছু ফাইল নিয়ে হাজির হলো রোজার ঘরে। অহনা, রিয়াদ, নাহিদ আর নোরা সবাই রোজার বাড়িতেই থাকে। আসলে শুধু তারাই নয়, তাদের টিমে যারা আছে সবাই এক বাড়িতেই থাকে। বাড়িটা বড় হওয়ায় সবাই স্বাচ্ছন্দ্য থাকতে পারে। সবারই আলাদা ঘর রয়েছে, তবে রোজা মাঝে মাঝে একা তার নিজস্ব ফ্ল্যাটে গিয়ে থাকে। কিন্তু কোনো কেস হাতে থাকলে এই বাড়িতেই থাকে। এ বাড়িতে তাই সার্ভেন্টস, বডিগার্ড আর সিকিউরিটি গার্ডের সংখ্যা অনেক বেশি। অহনা হাতে থাকা ফাইলগুলো রোজার বিছানার পাশে দিয়ে বলল, ম্যাম, আপনার অনুপস্থিতিতে আমরা সাধ্য মতন কেস সলভ করেছি, কিন্তু কয়েকটা কেস একটু বেশি কমপ্লিকেটেড, এগুলো পেন্ডিং রয়েছে। রোজা কফির কাপে একটা চুমুক দিয়ে ফাইলগুলোর দিকে তাকিয়ে বলল, কয়টা রয়েছে? ম্যাম, 6টা। রোজা ল্যাপটপে টাইপ করতে করতেই বলল, আমাকে কেসগুলোর মূল থিমগুলো বলো। শিওর ম্যাম। বলেই অহনা ফাইলগুলো হাতে নিয়ে রোবটের মতো বিরতিহীনভাবে বলতে থাকলো। কেস নাম্বার 1, সুইসাইড কেস। ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, কিন্তু পরিবারের দাবি এটা মার্ডার। রোজা কফির কাপে চুমুক দিয়ে বলল, নেক্সট। কেস নাম্বার 2, লাশ পাওয়া গেছে, লাশের বুকে ছুরি মারা হয়েছে, কিন্তু আশেপাশে কোথাও অস্ত্র পাইনি। কেস নাম্বার 3, ড্রেনে একটা লাশ পাওয়া গেছে, লাশটা অনেক দিনের, এই কারণে চেহারা নষ্ট হয়ে গেছে, পরিচয় পাওয়ার জন্য তেমন কিছুই পাইনি। আর কেস 4, 5 একই, চুরির কেস। হাই স্কুলের এক টিচারের বাড়িতে আর একজন ব্যাংকারের বাড়িতে একই রাতে চুরি হয়েছে। আর কেস নাম্বার 6, একই বাড়িতে থাকা কলেজ পড়ুয়া 2 ভাইকে খুন করা হয়েছে। রোজা কফির কাপে চুমুক দিয়ে বলল, এখানে আমার কাছে কমপ্লিকেটেড মনে হয়েছে শুধু 2টো কেস। একটা হলো ড্রেনে পাওয়ার লাশ, আর একটা ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা। এই 2টো কেস আমি দেখবো, কিন্তু বাকি কেসগুলো তোমরা 4 জন সামলাবে, এগুলো একটু সহজ। কফির কাপটা সাইডে রেখে রোজা বলল, ম্যাম, আমরা তো চেষ্টা করেছিলাম, কোনো ক্লু পাইনি। রোজা মুচকি হেসে বলল, অহনা, আমি চাইলেই এইসব কেস হ্যান্ডেল করতে পারি, কিন্তু আমি ইচ্ছে করে তোমাদের দিচ্ছি, কারণ আমি চাই না যে তোমরা আমার ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়ো যে আমাকে ছাড়া একদম দুর্বল হয়ে পড়বে। আমার অনুপস্থিতিতেও তোমরা যেন দক্ষতার সাথে কাজ করতে পারো, সেটাই আমি চাই। মনে করো বাই এনি চান্স আমি কোনো বিপদে পড়লাম বা আমার কিছু হয়ে গেল, তখন তোমরা কি হাত গুটিয়ে বসে থাকবে? আমাকে বাঁচানোর চেষ্টা করবে না? অহনা মাথা নেড়ে বলল, অবশ্যই চেষ্টা করব ম্যাম, জীবন দিয়ে চেষ্টা করব। রোজা শান্ত কণ্ঠে বলল, সেটার জন্য তো তোমাদের তৈরি হতে হবে। একটা হাতের বুড়ো আঙুল ভেঙে গেলেও কিন্তু বাকি আঙুলগুলো কাজ করে অহনা। আমিও চাই আমার অনুপস্থিতিতে তোমরাও সেভাবেই কাজ করো। তোমাদের শেখানোটাই আমার মূল উদ্দেশ্য, বুঝেছো? অহনা বলল। জি ম্যাম, বুঝতে পেরেছি। রোজা বলল, এই কেসগুলোর মধ্যে সবচেয়ে সহজ কেস হলো চুরির 2টো কেস। আমাদের যেই নতুন মেয়েটা এসেছে নুরা, তাকে এই কেসগুলো হ্যান্ডেল করতে দেবে। তোমরাও সাহায্য করো, কিন্তু ওর দক্ষতা কাজে লাগাতে দেবে। আমি দেখতে চাই তোমরা পারো কিনা। শিওর ম্যাম। রোজা আবারও ল্যাপটপে কাজ করতে শুরু করলো। অহনা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো,
ম্যাম, আপনি কি খুঁজছেন তখন থেকে? রোজা চিন্তিত স্বরে বলল। জেকে এদেশে ফিরে আসার কারণটা খুঁজছি অহনা। দেশে তো ওর এখন কোনো কাজই নেই, তাহলে কেন ও দেশে আসলো? এভাবে নিজে থেকে শিকারীর ফাঁদে পা দেওয়ার মতো অত গাধা তো ও নয়। হঠাৎ করে দেশে ফিরে আসার কারণটা কি? আমরাও এই বিষয়ে খোঁজ নিয়েছি ম্যাম, কিন্তু সন্দেহজনক কিছু পাইনি। রোজা আরো চিন্তায় পড়ে গেল। নিশ্চয়ই কোনো ঘাপলা আছে এর পেছনে, যে করেই হোক তাকে জানতে হবে। কনসার্টের প্রস্তুতি চলছে, বাইরের সুরের ঢেউয়ের সঙ্গে ভক্তদের উন্মাদনা ছড়িয়ে পড়েছে। আহমেদ আয়নার সামনে দাঁড়িয়ে আছে, তার চোখে আনন্দ ও উদ্বেগের ছাপ। কনসার্টের মঞ্চে ওঠার মুহূর্ত এর জন্য তার হৃদয়ে একটানা ঢেউ খেলাচ্ছে। একটু পর সৌরভ জ্যাকেট নিয়ে হাজির হলো আহমেদের মেকআপ রুমে। সৌরভ এসেই হাস্য উজ্জ্বল কণ্ঠে বলল, স্যার আপনাকে তো অনেক সুন্দর লাগছে আজ। আহমেদ আয়না দিয়ে তার দিকে তাকিয়ে একটু হাসলো শুধু। সৌরভ জ্যাকেটটা আহমেদের দিকে এগিয়ে দিল। আহমেদ সেটা হাসি মুখে পড়ল। সৌরভ একটু পর্যবেক্ষণ করে বলে উঠল, স্যার একটা কথা বলি। আহমেদ বলল। বলো, জিজ্ঞেস করার কি আছে? সৌরভ একটু ইতস্তত ভাব নিয়ে বলল, আপনাকে আজকে তো অনেক খুশি দেখাচ্ছে স্যার, এমনটা হওয়ার কারণ জানতে পারি? আহমেদ তার দিকে এক পলক তাকালো। সৌরভ অপ্রস্তুত ভঙ্গিতে বলল, না মানে, আপনি তো কয়েকদিন ধরে অনেক আপসেট ছিলেন, এমনকি গান রেকর্ডিংয়ের সময়ও আপনি গোমরা মুখে থাকতেন। আজ একটু খুশি খুশি দেখছি আপনাকে। আহমেদ ড্রেসিং টেবিল থেকে ঘড়িটা হাতে পড়তে পড়তে বলল, হ্যাঁ সৌরভ, ঠিক ধরেছ। আজ আমি অনেক খুশি, কারণ আজ তোমার ম্যামকে আমার সামনে আসতেই হবে। সে আজ আমাকে দেখতে বাধ্য। বলেই আহমেদ একটা রহস্যময় হাসি দিল। সৌরভ কিছু না বুঝে শুধু তাকিয়ে রইল। হুড়মুড় করে রোজার ঘরে ঢুকতে গিয়ে ঠাস করে মাথায় জোরে একটা বাড়ি খেলো অহনা। বিরক্তি সূচক শব্দ করে উঠতে গেলেই সামনে রিয়াদকে দেখে চুপসে গেল সে। মিনমিন করে বলল, সরি রে, আমি দেখতে পাইনি। রিয়াদ ভ্রু কুঁচকে বলল, এভাবে রকেটের গতিতে আসছিলি কেন? অহনা মাথা খুঁজতে খুঁজতে তাড়াহুড়ো করে বলল, আর বলিস না রে, একটা সেই খবর পাইছি, যদিও খবরটা বাসি, তাও এখনই ম্যামকে জানানোটা খুব দরকার। এই কারণে এক্সাইটমেন্ট ধরে রাখতে পারিনি। কি খবর, আমিও একটু শুনি। ভেতরে চল, ম্যামের সামনেই বলছি। দুজন মিলে একসাথে ভেতরে আসার পর অহনা আস্তে করে রোজাকে ডেকে বলল। ম্যাম, একটা খবর আছে। রোজা সোফায় বসে কাজ করছিল। অহনার কথা শুনে উঠে দাঁড়িয়ে বলল, কি খবর বলো? ম্যাম, আসলে জাবেদ রায়ানের দেশে ফিরে আসার কারণটা মনে হয় পেয়ে গেছি। রোজা ভ্রু কুঁচকে বলল, মানে? ম্যাম, গত সপ্তাহে জাবেদ রায়ানের মিরপুরে 21টা ফ্যাক্টরিতে আগুন লেগে গেছিল, আর আগুনের উৎস কেউ জানে না। এছাড়া ধানমন্ডির বাড়িতেও কেউ আগুন দিয়েছিল। অনেক টাকা লোকসান হয়ে গেছে ম্যাম, প্রায় 67 কোটি টাকার মতন হবে। আর আমার মনে হয় এই কারণেই হয়তো ও দেশে ফিরেছে। যতই হোক, টাকার সম্পর্কে সে তো আবার অনেক সিরিয়াস। রোজা মাথা নেড়ে বলল, মনে হয় না অহনা, আমি শিওর ও এই কারণেই তাহলে দেশে ফিরেছে। কিন্তু তোমরা এই খবর আগে কেন জানতে পারোনি? আমি তো তোমাদের খোঁজ রাখতে বলেছিলাম। রিয়াদ আমতা আমতা করে বলল, ম্যাম, আমরা আসলে কেসগুলো নিয়ে খুব চিন্তায় ছিলাম, আর অফিসিয়াল অনেক কাজ ছিল। আবার ওইদিকে ওই শালা টাকলা, না মানে এসআইটা খুব জ্বালাচ্ছিল। এসব ব্যস্ততার মধ্যেই এই কারণে। রোজা হাত উঠিয়ে তাকে থামিয়ে দিল। রিয়াদও দমে গেল। সে তো জানেই রোজা এসব অজুহাত পছন্দ করে না। অহনা আবার বলে উঠল, ম্যাম, আমার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে এই কাজ করেছে, না হলে জাবেদ রায়ানের এতটাও কেয়ারলেস হবে বলে মনে হয় না।
রোজা কিছু বলল না, তার মাথায় এখন অন্য এক চিন্তা ঘুরছে। আগুন লাগার বিষয়টা তার কাছে খুব ঘোলাটে লাগছে। রোজাকে এভাবে মগ্ন দেখে রিয়াদ আর অহনা একে অপরের দিকে চাওয়াচাই করলো।